আপনার কাছে আমি হাত জোর করে বলছি, ভদ্রলোককে মুক্তি দিন, দিয়ে ওনাকে ওনার জীবনে ফিরিয়ে আবার ওনার কাজে ফিরতে দিন। আপনার জন্য ভদ্রলোক শেষ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অশোভন কালবৈশাখী এবং রত্নাদেবীকে নিয়ে। কিছু জিনিস তো খারাপ লেগেছে এই ডিভোর্সটা খারিজ হওয়ার পর, তো সেইটা নিয়েই আমার আজকের এই ভিডিও। ডিভোর্সটা যখন খারিজ হলো তখন রত্নাদেবী যখন ইন্টারভিউ নেওয়া হলো, তিনি তার মতো বললেন তিনি এতদিনকার যে একটা 2017 সাল থেকে এই লড়াইটা শুরু হয়েছিল, তো দীর্ঘ 8 বছর তিনি এতদিন প্রায় একটা যুদ্ধ করেছেন। এবং সবথেকে বড় কথা, যতই মানুষ সেলিব্রিটি হোক বা যতই যাই হোক, কষ্টটা কিন্তু কারুর কম নয়, মানে সবার ক্ষেত্রে কিন্তু সমান কষ্ট হবে। একজন সাধারণ বাড়ির কোনো পুরুষ মানুষ যদি এরকম স্ত্রী সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলে তার যে কষ্টটা হবে, রত্নাদেবীও কিন্তু সেই কষ্টটা ভোগ করেছেন। এবং শুধু তাই নয়, তিনি নন, তার ছেলে মেয়ে উভয়ই কিন্তু সেম কষ্ট কিন্তু তারা ফিল করেছেন। তারা মানে যেটা বলছিলেন উনিও, আপনারাও হয়তো শুনেছেন, যে আজকে শুধুমাত্র অশোভন বাবুর একটা ফুর্তি, তার আনন্দের জন্য তারা, তার সন্তানরা যে কষ্ট পেয়েছে, কারণ বাবা মা তো দুটো পিলারের মতো। আজকে যদি কারোর বাবা এরকম করে, তার সন্তান সেটা দেখছে, এবং সন্তান তো ছোট নয়, যথেষ্ট বড় তারা, তো সেই বয়সে তারা সেগুলো দেখেছে এবং দেখে সর্বত্র, কারণ একটা সাধারণ বাড়িতে হলে ধরুন ঠিক আছে, চলো যতক্ষণ না জানা যাচ্ছে কিছু হচ্ছে না, কিন্তু এনারা যেহেতু একটা বিশেষ বিশেষ সব ব্যক্তিত্ব, তাদের জিনিসপত্র তো সমস্ত মিডিয়াতে সব দেখা যায়, তো সেইগুলো দেখে একটা মানে ছেলে মেয়ের যে কি কষ্ট হয়েছে সত্যি, সেটা আমরা হয়তো আন্দাজ করতে পারলেও এটা যাদের সাথে না হয়েছে তারা অনুভব করতে পারবেন না, এটাই হচ্ছে মেন কথা। তো দেখলাম রত্নাদেবী অনেকগুলি ইন্টারভিউ দিয়েছেন অনেকগুলি চ্যানেলে, এবং একটা জিনিস আমার খারাপ লেগেছে সব থেকে, যেটা উনি হাত জোর করে বৈশাখী দেবীকে বলছেন যে আপনার অনেক হয়েছে, এবার আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন আপনি শোভনবাবুকে, এটা বলছেন রত্নাদেবী। প্রথম কথা হচ্ছে, আমার যেটা মনে হয় এই বৈশাখী দেবীর মধ্যে কোনো রকম মানে মনুষ্যত্ব বোধই নেই। ওনার যদি মনুষ্যত্ব বোধ একটু হলেও থাকতো না, এবং ওনার যদি ওনার মেয়ে সম্পর্কে কোনো চিন্তা থাকতো, এটা অবশ্যই জরুরি। আজকে ধরুন সেই মেয়েটিও তো বড় হচ্ছে, সেও তো স্কুল যাচ্ছে, ভবিষ্যৎ জীবনে সেও তো একটা বৃহত্তর জগতে যাবে, তাকেও তো সমাজ সোসাইটিকে ফেস করতে হবে। তো সেই মেয়েটি যখন বড় হয়ে এটা শুনবে যে তার মা কারুর সংসার ভেঙেছে, এখানে যতই বৈশাখী দেবী বলুক যে আমি কারুর সংসার ভাঙিনি, কিন্তু এটা এতটা কোইন্সিডেন্ট কি করে হতে পারে? ঠিক বৈশাখী দেবী শোভনবাবুর জীবনে আসার পরই উনি রত্নাদেবীকে ছেড়ে চলে গেলেন, তার স্ত্রী সন্তান ছেড়ে চলে গিয়ে উনি রত্নাদেবীকে ডিভোর্স পাঠালেন, এটা তো কোইন্সিডেন্ট হতে পারে না। প্রথমে যখন শোভন বৈশাখীর এই সম্পর্কটা প্রথমে দাদা ছিল, তারপর দাদা থেকে আমরা এখন যা দেখছি, মানে মিডিয়ার সামনে ওনারা ইন্টারভিউ দিতে দিতেই একে অপরের হাত ধরছেন এবং গলা জড়াজড়ি করে রীতিমতো বলা যেতে পারে বসে রয়েছেন। কতটা নির্লজ্জ, কতটা অসভ্য হলে মানুষ এটা করতে পারে, আমি বলতে বাধ্য হলাম। আজকে একজন মেয়র যিনি ছিলেন, প্রাক্তন মেয়র, তার আমরা কি পরিণতি দেখছি, এটা আমাদের দেখে যতটা খারাপ লাগছে, আমাদের দেখে যতটা কষ্ট লাগছে, আজকে ঠিক এই জিনিসটা যখন রত্নাদেবী দেখছেন, যখন তার ছেলেমেয়েরা দেখছেন, তাদের কতটা কষ্ট লাগছে সেটা সত্যি একমাত্র তারাই জানেন। এবং এটাকে সহ্য করা, কারণ দিনের পর দিন তারা এটাকে সহ্য করেছেন, একটা ঘরের মানুষ যখন ছেড়ে চলে গেছে তাদের, ওনার ক্ষেত্রে এই জিনিসটা সব সময় মাথায় চলেছে এবং সেটা খুব স্বাভাবিক। এই জিনিসটা নিয়েই কিন্তু তারা এত বছর ধরে তারা লড়াই চালিয়ে গেছেন। আজকে যে কোর্ট এটা খারিজ করে দিয়েছে, এটা আমি তো বলবো এক প্রকার জিতই হয়েছে রত্নাদেবীর, এবং এটা হওয়ার ভীষণ, রত্নাদেবীর জিতের থেকেও বড় কথা এটা সত্যের জয় হয়েছে, এটা সত্যের জয় হয়েছে। হ্যাঁ, রত্নাদেবীও যেটা চেয়েছিলেন যে তার স্বামীর সঙ্গে থাকতে, সেটাও কিন্তু খারিজ হয়েছে। তার কারণ কোর্টও মহামান্য আদালতও বুঝে গেছেন যে এ যা পুরুষ মানুষ, এ কখনো আবার ফিরে আসা, দেখুন আজকে যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, খুব সত্যি কথা, শোভনবাবু কোনোদিনও যে রত্নাদেবীর কাছে ফিরে যাবেন সেটা মনে হচ্ছে না অদূর ভবিষ্যতে, এটা শুনতে খারাপ লাগলেও খুব সত্যি। আর যদি উনি ফিরে যানও, সেই সম্মান, সেই ভালোবাসা, সে যতই তার ছেলে বলুক কামব্যাক, সেইটা কিন্তু তিনি কোনোদিনই আর অর্জন করতে পারবেন না, এটাই হচ্ছে মেন কথা। এবারে কথা হচ্ছে শোভনবাবু যেটা বলছিলেন, পরবর্তী পদক্ষেপের জন্য
জন্য তিনি তৈরি হচ্ছেন। এবং শুনতে খারাপ লাগলো, তিনি বলছেন যে সুতোটা একটুখানি জোড়া আছে না, যে নারী একটুখানি জোড়া আছে সেইটাকে কেটে দেওয়ার আমি ব্যবস্থা করছি। আচ্ছা, ওনার সেইটাকে কেটে দেওয়ার জন্য ওনার 22 বছর সেটা বুঝতে টাইম লেগেছিল, ওনার দুটো সন্তান, তারপরে উনি কি করে এই জিনিসটা করলেন? উনি কি একবারও ভেবেছিলেন যে উনি চলে যাবার পর তার বাড়ির লোককে কি কি সহ্য করতে হবে, তার স্ত্রী সন্তানকে? এখানে রত্নাদেবী তো অনেক বেশি লাকি যে তার শ্বশুরবাড়ির লোক তার সঙ্গে আছে, উনি অনেক বেশি ভাগ্যবতী। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, শ্বশুরবাড়ির লোকও কিন্তু সেই মেয়েটির সঙ্গে থাকে না। এখন তো এগুলো ঘরে ঘরে হচ্ছে, সেই মেয়েটিকে কিন্তু একাই লড়াই চালাতে হয়, তার বাপের বাড়ির লোক তার সাথে থাকে। কিন্তু রত্নাদেবী এক্ষেত্রে তার শ্বশুরবাড়িকে তার পাশে পেয়েছেন, এটা অনেক বড়, তার ক্ষেত্রে আমি বলবো তিনি অনেক বড় ভাগ্য রেখেছেন। এখন ব্যাপারটা হচ্ছে শোভনবাবু যেটা করেছেন, বা সব থেকে বলা ভালো, এই শোভন বৈশাখী এই যে নাম দুটো যে উচ্চারণ হচ্ছে না একসাথে, বিশ্বাস করুন এটা উচ্চারণ হলে, আমি জানি না কারা বাহবা দেন বা কিছু করেন, কিন্তু এইটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গেই একটা অটোমেটিক্যালি মুখের দিক থেকে বেরিয়ে আসে। এবং এনারা সমাজকে যেটা শেখালেন, সমাজকে যেটা দেখালেন যে তুমি পরকীয়া করতে পারো, যা খুশি করতে পারো, তুমি স্ত্রী সন্তান ছুড়ে দিতে পারো, কিন্তু এই যে কোর্টের রায়টা হলোই বা এটা নিম্ন আদালতের রায়, কিন্তু এরকম যে একটা রায় হয়েছে এখানে, যে স্ত্রী সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবার পর যে যা খুশি অ্যালিগেশন স্ত্রীর বিরুদ্ধে লাগালেই যে সে কোর্ট মানে ডিভোর্স দিয়ে দেবে না, এটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে। হ্যাঁ, শোভনবাবু হয়তো এবারে উচ্চতর আদালতে তিনি আবেদন করবেন, আবার কেস চলবে বছরের পর বছর, তারপরে হয়তো ওটারও কিন্তু এই রকম জিনিস হতে পারে। আমি আজ থেকে প্রায় 3-4 মাস আগে একটা মানে খবর পড়েছিলাম, বিবৃতি একটা, সেখানে দেখলাম যে সেই খবরটাতে রয়েছে যে ওখানে আমি আজ থেকে প্রায় 3-4 মাস আগে নিউজ পেপারে একটা আর্টিকেল পড়েছিলাম, সেখানে দেখেছিলাম একজন, এখানে কোনো পরকীয়ার ব্যাপার ছিল না, মানে সেটা পরকীয়াটা কোনো হাইলাইট হয়নি, ওখানে কোনো ব্যাপারই ছিল না, ওখানে সম্পূর্ণ অন্য কেস। একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অনেক দিন সংসার করার পর ক্রুয়েলিটির অভিযোগ এনেছিলেন, এবং সেই বিবৃতিতে কেস অনেক দিন চলেছে লোয়ার কোর্টেও এরকম এটা খারিজ হয়ে যায়, কারণ সেইগুলো তিনি প্রমাণ করতে পারেননি। তারপরে হাইকোর্টে যায়, সেখানে কেসটি খারিজ হয়ে যায়, এবং অবশেষে সুপ্রিম কোর্টে যাওয়ার পর কেসটি খারিজ হয়। এবং যখন সুপ্রিম কোর্ট অবধি কেসটি পৌঁছয়, তখন ভদ্রলোকের বয়স ছিল বোধহয় 89 ইয়ার্স, এবং স্ত্রী বোধহয় তার থেকে 2-3 বছরের ছোট বা এরকম কিছু। আপনি ভাবতে পারছেন জীবনের, না সরি 89 না 79 এরকম ইয়ার্স ছিল, হ্যাঁ 79, এবং স্ত্রীর বয়স সম্ভবত 72 এরকমই দেখেছিলাম। মানে একদম শেষ প্রান্তে পৌঁছে তাদের যে এতদিনের লড়াই, এবং এটা বোধহয় 20 বছরের ওপর লড়াইটা ছিল সব কিছু মিলেমিশে, কি তারও বেশি, হ্যাঁ, তো সেখানে সেই কেসটা কিন্তু খারিজ হয়ে যায়, ডিসমিস হয়ে যায়। আপনি ভাবতে পাচ্ছেন জীবনের বেশিরভাগ পর্বটাই তারা একটা লড়াই করে কাটালেন, কিন্তু আলটিমেটলি নিট ফল 0। যদি সত্যি ক্রুয়েলিটি থাকে, যদি সত্যিই আপনি প্রমাণ করতে পারেন, তবে কেস করুন, আদারওয়াইজ নয়। এখানে আপনার টাইম, আপনার পয়সা, আপনার সম্মান, আপনার সব কিছু যাচ্ছে। আমি জানি না শোভনবাবু ওখান থেকে বেরিয়ে গিয়ে বৈশাখী দেবীর মধ্যে কি দেখলেন। আচ্ছা, সত্যি কথা বলতে কি বৈশাখী দেবীর না আসল চেহারাটা বোধহয় আমরা কোনোদিন দেখিনি, এবং ভেরি রিসেন্ট ওনার যে ইন্টারভিউটা আমি দেখছিলাম, ওনার চোখের যে আই মেকআপ দেখলাম আমি, কোনো মানে এত সেলিব্রিটিদের ধরুন আমরা অ্যাওয়ার্ড শো বাগেরা দেখি বলিউডে, কোথাও কিন্তু এতটা উগ্র সাজ দেখি না, যতটা উনি একটা ইন্টারভিউ দিতে মানে দেওয়ার সময় উনি সেজেগুজে বসেছিলেন। খুব অদ্ভুত লাগছে। এতেই বোঝা যায় তিনি অনেক কিছু আর্টিফিশিয়াল, তার অনেক কিছু, তিনি অনেক কিছু হয়তো ওই মেকআপটার আড়ালে তিনি তার বয়স, তিনি তার অনেক কিছু লুকোতে চাইছেন, তাই তো মেকআপ কেন করে মানুষ। আজকে সত্যি কথা বলতে কি শোভনবাবু, আমি জানি না কি কারণে উনি রত্নাদেবীর থেকে চলে গিয়ে বৈশাখী দেবীর প্রতি তিনি এতটা আকৃষ্ট হয়েছেন, এবং অনেক ক্ষেত্রে তিনি তো দেখেছি বৈশাখী দেবীর মেয়েকেও পর্যন্ত তিনি একদম পুরো ভীষণ স্নেহ করি, আমি এই করি, অথচ তিনি তার ছেলে মেয়ে তাদেরকে কিন্তু ভুলেই গেছেন, তাই না?
আসলে কি জানেন তো, এই সব কিছুর পরেও না ওপরে একজন ঈশ্বর, ওপরে একজন ভগবান বসে আছেন। আর তার যে বলে না ভগবানের মার, সেটা সত্যি কথা প্রত্যেককে, এবং প্রত্যেককে একটা কর্মফল কিন্তু ভোগ করতে হয় প্রত্যেককে। আজকে এই পরকীয়া আইনে আছে বলেই উনি হয়তো বসে একদম বৈশাখী দেবীর হাতে হাত রেখে একদম গলা জড়াজড়ি করে তিনি বলছেন যে আমরা একসাথে আছি, আমাদের ডিভোর্স কেস খারিজ হয়ে গেলেও আমাদের বিচ্ছেদ কোনোদিনও হবে না, যেখানে তার স্ত্রী আছে এখনো অবধি আইনতভাবে। আর বারবার করে আরেকটা কথা ভীষণ উঠছে, যে যেখানে সম্পর্কে ভালোবাসাটা মরে যায়, এটা বৈশাখী দেবীও ভীষণ বলছিলেন, যেখানে সম্পর্কে ভালোবাসাটা মরে যায় সেখানে সম্পর্ক থাকার থেকে না থাকা ভালো। আচ্ছা, ভালোবাসাটা মরে যায় তার মানে কি, আপনি এতদিন যার সাথে থেকেছেন তার প্রতি যদি আপনার ভালোবাসাটা মরে যায় বা সব কিছু মরে যায়, হ্যাঁ অবশ্যই সেটা একটা মৃত একটা বিবাহিত সম্পর্ক। মানে অনেকেই বলেন, এখন শুনছি নাকি সোশ্যাল মিডিয়ায় সাইলেন্ট ডিভোর্স এরকম কিছু। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথাও না কোথাও তারপরেও তো একটা কর্তব্য, দায়িত্ব, একটা সামাজিক বন্ধন, একটা সব কিছু থাকে না, সেটা তো একটা থাকে। একটা মানুষ প্রতি সময়কে তা একটা মানুষের ভালো লাগবে তা কিন্তু নয়, কিন্তু সেই মানুষটা থাকার সঙ্গে সঙ্গে তার একটা অভ্যাস, তার ভালো লাগা, আমি যেমন তার ভালো লাগাটাকে মানে গ্রহণ করব, তেমন তার খারাপ লাগাগুলোকেও কিন্তু আমায় গ্রহণ করতে হবে, তাই না? যদি কিছু অপছন্দ লাগে তো অবশ্যই সেটাকে আমার বদলানোর চেষ্টা করা, বা হয়তো কোথাও একটা সমস্যা হচ্ছে, কারণ ওই মানুষটির সঙ্গেই তো আজকে রত্নাদেবীর সঙ্গেই তো শোভনবাবু 22টা বছর সংসার করেছেন। তাহলে তিনি 22টা বছর যখন সংসার করেছেন, তিনি বাকিটা কেন পারলেন না করতে? কেন পারলেন না তিনি? 22টা বছর তো খুব সুন্দর সময় কাটিয়েছেন, তাদের দুটো ছেলে মেয়ে। তাহলে কি করে তিনি ওই 22টা বছরের স্মৃতি, 22টা বছরের ভালো লাগা, এই সমস্ত কিছু ভুলে গেলেন শুধুমাত্র একজন ওরকম কালবৈশাখী দেবীকে দেখার পর, তাই না? এটা তো অবশ্যই ভাবতে হবে। আজকে যে যাই বলুক, এনাদের ঘর সংসার যে কালবৈশাখী দেবী এক ঝড়ে উড়ে গেছে, হ্যাঁ মানে ভেঙেছেন, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটা মানুষ কিন্তু সেটা বলবে। আজকে সত্যি কথা, এই শোভনবাবু বলা উচিত না, শোভনবাবু যতদিন আছেন, বেঁচে আছেন, হয়তো কালবৈশাখী দেবীর কোনো অসুবিধা হবে না, তাকে হয়তো অনেক কিছু ফেস করতে হচ্ছে না, কারণ টাকা পয়সা সব কিছু। কিন্তু যখন উনি এই দুনিয়ায় থাকবেন না, কারণ অবশ্যই বৈশাখী দেবীর বয়স তো অনেক কম, ওনাকে তো বাঁচতে হবে বাকি জীবনটা, তখন কিন্তু ওনার জন্য খুব মুশকিল হয়ে যাবে সামাজিক দিক থেকে এবং সব কিছুর দিক থেকে, কারণ কটাক্ষ, তাকে ট্রোল করা, এগুলো কিন্তু তখন আরও বেশি বেড়ে যাবে। জীবনে কর্মটা এমন হওয়া উচিত যাতে আমার কর্মটা পরে আমার এই কর্মের ফলটা আমাকে না ভোগ করতে হয়, এটা কিন্তু সবসময় ভাবা উচিত। আজকে ওই যে রত্নাদেবীর যে হাহাকার, যে আর্তনাদ, যতই সে সেলিব্রিটি হোক, যতই তার টাকা পয়সা থাকারে বাবা, কষ্টটা তো এক। সেই কষ্টটা যেটা তিনি ফেস করছেন প্রতি মুহূর্তে, সকালে হয়তো ঘুম থেকে উঠে তিনি ফেস করছেন রাত্রে শুতে যাওয়া পর্যন্ত, তাই না? তার তো একটা কষ্ট হচ্ছে ভেতরে 8টা বছর ধরে। তার সন্তানরাও সেই কষ্টটা, সন্তানরা ঠিক আছে চলো, তাদের একটা ভবিষ্যতে গিয়ে লাইফ পার্টনার হবে, একটা জীবন হবে, কিন্তু আলটিমেটলি রত্নাদেবীর জীবনটা তো আর তো তিনি নতুন করে জীবন শুরু করতে পারবেন না এই বয়সে এসে। তাহলে তার কতটা একাকিত্ব, তার কত কিছু, মানে আজকে ব্যাপারটা হলো শোভনবাবু কিন্তু একদম নিজের জীবনটা বাঁচছেন, এনজয় করছেন, সব কিছু করছেন, কিন্তু রত্নাদেবী কিন্তু মাঝখান থেকে একা হয়ে গেছেন। কোথাও না কোথাও মানবিকতা, কারুর ক্ষতি না করা, এগুলো ভীষণভাবে দরকার। কারুর ক্ষতি করে হয়তো সাময়িকভাবে ভালো থাকা যায়, কিন্তু বয়সকালে না আমাদের সকলের পরিণতি কিন্তু ওই মানে যে অবস্থাতে, ধরুন আমরা যখন আমাদের 90 বছর যদি বাঁচে মানুষ অতদিন অবধি, এখন জানি না 80 বছর, সেই সময়টা, ওই শেষ সময়টা না ভীষণ ভীষণ মানে তখন নিজের বিবেকের সাথে যে লড়াইটা না, সেটা সত্যি খুব ভয়ঙ্কর হয়ে যায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। যারা খারাপ কাজ করেন তাদের ক্ষেত্রে তো আরও বেশি হয়ে যাবে। একটাই বলবো যে জানি না শোভনবাবু কোনোদিনও রত্নাদেবীর কাছে ফেরত যাবেন কি না, কিন্তু রত্নাদেবীর হাত জোর করে বৈশাখী দেবীকে কাতর মানে একটা কি বলবো রিকোয়েস্ট করা, সেটা সত্যি খুব মানে খুব অন্যরকম লাগলো।
ঠিক আছে, মানে আজকে ধরুন কতটা তিনি কষ্ট পেয়েছেন বা কতটা তিনি মানে এরকম একজন মানুষের কাছে, মানে মানুষ তো ওনারা অ্যাকচুয়ালি নন, কালবৈশাখী দেবী, তো যাই হোক তার কাছে তিনি রিকোয়েস্ট করছেন হাত জোর করে। যাই হোক বন্ধুরা, এটাতে এই ধরনের কথাবার্তা তো সত্যি কারোর আমাদের ভালো লাগার কথা নয়। এগুলো আমাদের প্রত্যেকের মনের কথা, আপনারও মনে আছে, আমারও মনে আছে, আমি না হয় বললাম এই কথাগুলো। এটাই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা করবো নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের মানুষজনকে নিয়ে ভালো থাকুন, কারোর ক্ষতি না করুন, কারণ কারোর ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, জানেন তো। প্রত্যেকের যে কর্মফল, সেই কর্মফলটা এই জীবনেই ভোগ করতে হয়। ওই যে কথা আছে না, কর্মা হিটস ব্যাক। আমরা সবাই ওয়েট করব যে প্রত্যেকের কর্মের ফল যেন প্রত্যেকে ভোগ করে, এটার জন্য। ভিডিওটি এখানে শেষ করছি, বাই।